বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আমি জসিমউদ্দিন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মুক্তিযোদ্ধার একজন সৈনিক। আজকে আমার প্রতিবেদনটি হবে বাংলাদেশের সংবিধান নিয়ে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আমাদের কনস্টিটিউশন কি এবং কেমন, আমরা তো জানি না। আসলে আমরা জানি না, কারণ এই সংবিধানটি আমাদের হাতে কোনো সময় আসে নাই এবং আমাদের শিক্ষা কার্যক্রমে বা সিলেবাসে এটা নাই। এটা যদিও পলিটিক্যাল সায়েন্স হয়, তা আমার মনে হয় নাই, বিশেষ বিবরণে নাই। কিন্তু আমি সামান্য জ্ঞানের অধিকারী হয়ে আমি এই বিষয়ে আজকে কথা বলবো। দেখেন, আমাদের সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মানে গণপ্রজাতন্ত্রী মিনস আমি বলবো যে জনগণের শাসিত বাংলাদেশ। সেখানে বিদেশি কোনো শক্তি আমাদেরকে শাসন করে না, আমরা নিজেরাই নিজেদের শাসনকর্তা। তা আমি বলতে চাচ্ছি যে আমাদের যে কয়টি স্তর আছে সংবিধানে বা কনস্টিটিউশনে, সেই স্তরগুলি হচ্ছে, দেখেন, আইন প্রণেতা বিভাগ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বার্স, MP, member of the assembly, they are being elected by the people of Bangladesh. Among they go to parliament, they make a new laws, they amendment some laws before which was not in favorable of people of Bangladesh. That laws must be amended, and some bad laws that must be deleted from the Samvidhan কনস্টিটিউশন। এই যে আমাদের মেম্বাররা যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য নির্বাচিত হয়, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, MP, তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু আমরা বিগত কিছুদিন আগে দেখেছি ফ্যাসিস্ট হাসিনার আমলে মেম্বার অফ পার্লামেন্টদের কোনো কথাই নাই, কোনো আইন প্রয়োগের উদ্যোগ নাই, কোনো আইন প্রয়োগের সংশোধনের কোনো কথা নাই, কোনো খারাপ আইন বাদ দেওয়ার কোনো কথা নাই। সেখানে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আগের থেকে একটি সংবিধান তৈরি করে নিয়ে আসেন এবং সেখানে ভোটাভুটি হয়। ভোটাভুটির জন্য মেজরিটি ইয়েস বললে সেটা আমাদের স্পিকার সাহেব সেটা ইয়েস বলেন, নো বলেন, উনি রেকর্ড করে সেটা আমাদের সংবিধানে সংযুক্ত করে। তা আমি বলতেছি যে পার্টির লোকেরা সংবিধান করবে এবং সেখানে বিরোধী দলের কোনো কথাই থাকতে পারবে না, যেহেতু আমাদের বিরোধী দলের MPদের কোনো ন বলার অধিকার নাই এবং সেই সংসদ একটি পুতুল সরকার সংসদ হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, বিগত দিনে আমাদের জুডিশিয়াল সিস্টেমের যে জাস্টিসগণ আছেন তাদের নিয়োগ, বদলি এবং তাদের ট্রান্সফার সবকিছু পার্লামেন্ট থেকে করে দেওয়া হবে এবং সেটাই কার্যকারী হবে। এর আগে অবশ্য ছিল সুপ্রিম জুডিশিয়াল কমিটি, তারাই সেটাই সমস্ত জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট এবং ট্রান্সফার এবং রিটায়ারমেন্ট করে থাকেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনটা পাশ হওয়াতে আমাদের জাস্টিস বিভাগের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এই জন্যে আমরা জাতি হিসাবে অত্যন্ত বিরক্ত এবং আমরা এই আইনটাকে ঘৃণা করি। যা পরে সুপ্রিম কমিটি সেটা বাতিল করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। তাই আমি আজ বলবো, আমাদের সংবিধানের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো হলো, দেখেন, আইন প্রণেতা পার্লামেন্ট, যেখানে আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা আইন পাশ করবেন, তারা লেখাপড়া করে আসবে এবং বিভিন্ন সময় বিভিন্ন বিল দিবেন এবং উত্থাপন করবেন, সেটা আলোচনা হবে, তারপরে পাশ হবে। এটা আপনারা সবাই জানেন। তারপরে দেখেন আমাদের আছে জুডিশিয়াল সিস্টেম। সেই জুডিশিয়াল সিস্টেমের যে স্বাধীনতা ছিল তাও ফ্যাসিস্ট সরকার সেটা কেটে নিয়ে গেছে। তারপরে আছে এক্সিকিউটিভ পাওয়ার। আমাদের দেশের যে বিভিন্ন উচ্চপদস্থ লোকরা আছেন, যেমন ম্যানেজিং ডিরেক্টর, সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তারা হলো
আমাদের দেশের এক্সিকিউটিভ পাওয়ার ব্যক্তিগণ। সবচেয়ে উপরে হলো মিনিস্টার, তারপরে সেক্রেটারি, মিনিস্টার উপরে থাকছেন প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার উপরে থাকছেন প্রেসিডেন্ট। যে কোনো আইন আলোচনা এবং পাশ করার বিষয়ে আমাদের পার্লামেন্টে সেটা আলোচনা হবে এবং আলোচনা হয়ে তা ভোটাভুটির মাধ্যমে পাশ হবে। কিন্তু আমাদের দেশে সেটা হয়ে দিচ্ছে না। আমাদের দেশে একটা সংবিধানে একটা ক্লজে আছে যে আমি পার্টির এগেনস্টে ভোট দিলে আপনার এমপি পদ বাতিল হয়ে যাবে। এটা অত্যন্ত জঘন্য ব্যাপার। এই আইনটা অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের এমপিদেরকে বলতে হবে যে এই আইনটা বাদ দিতে হবে। আপনারা মনে রাখবেন। তারপরে আমাদের জুডিশিয়াল যে জাস্টিস আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ডিস্ট্রিক্ট জাজ, এদেরকে আপনি পূর্ণ স্বাধীনতা দিতে হবে। কাজের কোনো প্রকার হস্তান্তর বা রেকমেন্ডেশন বা কোনো ইন্টারফিয়ার করতে পারবেন না। এই আইনটা আমাদের ভালোভাবে স্থাপন করতে হবে। এই রেফারেন্সে আমি একটি কথা বলবো। আমি যুক্তরাষ্ট্রে থাকি। দেখেন, যুক্তরাষ্ট্রের সবকিছুই জনগণের নির্বাচনে সবকিছু হয়ে থাকে। যেমন কংগ্রেসের ব্যক্তিরা, সিনেটের ব্যক্তিরা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং স্পিকার, ইভেন আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিস, যেটা বিভাগীয় সুপ্রিম কোর্ট, যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে জাজের আছেন, এরাও পাবলিক ভোটে নির্বাচিত হয়ে থাকে। এরা এক্সিকিউটিভের বাইরে তাদের স্বাধীনতা এবং তারা ওইভাবে নির্বাচিত হয়ে থাকেন। তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় না। একজন জাজ সুপ্রিম কোর্টের 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন পাবলিক ভোটে। আপনারা মনে রাখবেন, এই যে আমেরিকার প্রত্যেকটা কাউন্টিতে একটা সুপ্রিম কোর্ট আছে। ওয়াশিংটনে সবচেয়ে বড় সুপ্রিম কোর্ট আছে, যেখানে 9 জন জাজ আছেন। তদুপরি আমাদের বিভিন্ন কাউন্টিতে, সেটা বলবো স্টেটের ভিতরে বিভিন্ন কাউন্টি আছে। যেমন আমাদের নিউ ইয়র্কে বেশ 8-10টা কাউন্টি আছে। সেখানে কাউন্টিতে একটা সুপ্রিম কোর্ট আছে এবং সুপ্রিম কোর্টের বিচারকরা পাবলিক ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তাই ভাইগণ, আপনারা বুঝবেন যে আমাদের সংবিধান সংশোধন করতে হবে। সেটা দলীয় এক পার্টির অধীনে সবকিছু যদি চলে যায়, তাহলে আমাদের সংবিধান, আমাদের দেশ, আমাদের জনগণের উপরে আবার ব্রিটিশ সরকারের অত্যাচার শুরু হয়ে যাবে। তাই আমরা বলতেছি যে আমাদের সংবিধান যে সংশোধন হয়েছে তা আমাদেরকে এখনো জানতে দেওয়া হয়নি। সেটা আমাদের পার্লামেন্টে 2/3 মেজরিটি ভোটে পাস করতে হবে। আর অন্যান্য প্রস্তাবগুলি সিঙ্গেল মেজরিটি ভোটে পাস করলেও হবে, কিন্তু সংবিধান আপনার 2/3 মেজরিটি লাগবে। তাই আমি আমাদের সরকারকে অনুরোধ জানাবো যে আপনাদের সংবিধান সংশোধন করেছেন। আলী রিয়াজ সাহেব আমেরিকা থেকে এসে উনি এটা দায়িত্ব নিয়েছেন এবং করেছেন। আমি আশা করি উনি একজন জ্ঞানী লোক, উনি শিক্ষক, উনি ভালোভাবেই করেছেন, কিন্তু তা আমাদের নলেজে এখনো আসে নাই। ওনারা তা এখনো পাবলিশ করেন নাই। তাই আমি অনুরোধ জানাবো, আলী রিয়াজ সাহেব আমাদের জনগণকে একটু স্বস্তি দিয়ে যান, একটু শান্তি দিয়ে যান। তারা যেন আগামী দিনগুলোতে সরকারের অত্যাচারিত যেন না হয়, সেই জন্য আমাদের সংবিধানে শক্ত আইন থাকতে হবে। তাহা হচ্ছে, দেখেন, আপনি যদি বিএনপির এমপি হয়ে থাকেন, তাইতে বিএনপি যে কোনো বিলের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন, এই অধিকারটুকু থাকতে হবে। কারণ আপনার মতামতের উচ্চতা এবং আপনার যেই প্রস্তাব, সেই প্রস্তাবের আলোচনা করে তারপর সেই প্রস্তাব গ্রহণ করতে হবে। যদি আলী রিয়াজ সাহেব আমাদের সংবিধানে 2 কক্ষ বিশিষ্ট করে থাকেন, তাহলে আমি মনে করব তাহা অত্যন্ত ভালো হবে। কারণ নিম্ন পরিষদ যে আইন পাশ করবে, উচ্চ পরিষদ তা রিভিউ করবে, সেটা অনুমোদন দেবে। এরপরেও যে কোনো জটিল আইনে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ আদালত সুপ্রিম কোর্টে, হাইয়েস্ট সুপ্রিম কোর্টে এটা যেতে হবে এবং সেখানে মেজরিটি জাস্টিস
সেই আইনটা আলোচনা করে পাশ করবেন অথবা ফেল করে দেবেন। এই অধিকারটুকু আমাদের রাখতে হবে, না হলে যারা ক্ষমতায় যাবেন তারা আবার সেই শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট এবং অত্যাচারী সরকার হয়ে যাবে। তাই আমি বলছি, সংবিধানে আমাদের যে আইন প্রণেতাগুলো যখন থাকবেন তাদেরকে আইনের আদলে ধরে রাখতে হবে, তা নয় তারা অত্যাচারিত হয়ে যাবেন এবং জনগণের উপরে তাদের অনেক প্রভাব খাটাবেন এবং জনগণকে অত্যাচারিত করবেন। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, নিরাপত্তা বাহিনীর যে পুলিশ, র্যাব বা বর্ডার গার্ড আছে এদেরকে রক্ষা করতে পারবেন না যদি আইন বা আমাদের যে সংসদ, যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের মেম্বাররা যদি শক্ত না হন এবং আইনের দিক দিয়ে যদি তারা জ্ঞানী না হন, তাহলে কিছুতেই আমাদের দেশে লাভ হবে না। আমি বলবো, এই পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার একজন এমপি ছিলেন, তিনি 3 বার বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়েছেন, কিন্তু জীবনে উনি সংসদে গিয়ে একটি কথা বলতে পারেন নাই গত 15 বছরে। এরকম ব্যক্তিগণ যদি সিলেকশন করেন, আপনারা ইলেক্টেড করেন ক্ষমতার বদলে, তাহলে আপনার পার্টির হয়তো কিছু লাভ হবে, দেশের লাভ হবে না। কারণ এই লোকগুলি শিক্ষিত নয়, তারা সংবিধান বুঝেন না, সংবিধানের আলোচনা করে যে সংশোধন করতে হয় তা বুঝেন না, নতুন বিল নিয়ে আসতে পারেন না, কারণ নতুন বিল আপনারা সেইভাবে সুন্দরভাবে আইনগতভাবে লিখতেও পারেন না। তাই আমি বলবো, আজকে যে সর্বপ্রথম জুডিশিয়াল সিস্টেম আমাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। জুডিশিয়াল সিস্টেমের উপরে, যাদের উপরে যদি আপনারা হস্তক্ষেপ করেন, তাহলে যাদেরা কোনো সময় শান্তিতে কোনো বিচার করতে পারবে না এবং রায়ও দিতে পারবে না। তাই আমি বলবো, আলী দিয়ার সাহেব, আপনি যেই সংবিধান বা কনস্টিটিউশন আমাদের সংশোধন করে এনেছেন, তা নিশ্চয়ই আপনার নলেজের মধ্যে যুক্তরাষ্ট্র যদিও প্রেসিডেন্সিয়াল সিস্টেম, যুক্তরাজ্যে ভাইস মিনিস্টার পার্লামেন্টারি সিস্টেম। আমি মনে করি আমাদের দেশে আপনি মিক্সড আপ করবেন না, আপনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম রাখতে পারেন এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদ রাখতে পারেন। নিম্ন কক্ষে যে আইনটা পাস হবে সেই আইনটা উচ্চ কক্ষে যাবে, উচ্চ কক্ষে সেখানে জ্ঞানী বা বিজ্ঞ সদস্যগণ সেটা রিভিউ করবেন এবং সেটা পাস করবেন। প্রয়োজনে সেই আইনটি ওনারা সুপ্রিম কোর্টেও রেফারেন্স হিসাবে পাঠাতে পারেন। তাই আমি আজকে বলবো যে আমাদের জুডিশিয়াল সিস্টেমের উপরে আপনারা কোন রকম হস্তক্ষেপ রাখবেন না, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তাদেরকে ন্যায় বিচারের ক্ষমতা দিতে হবে। ততপরই তাদের বদলি এবং তাদের আদেশ, তাদের জায়গা নির্ধারণ করা, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ডিস্ট্রিক্ট জাজে তাদেরকে আপনারা নিরপেক্ষভাবে নিয়োগ দিয়ে থাকবেন। মনে রাখবেন, জাস্টিস ডিপার্টমেন্ট আমাদের দেশের জাতির মেরুদণ্ড। তারা যখন ন্যায় বিচার করতে পারবে, কোন রকম দলীয় প্রভাব থাকবে না। দলীয় প্রধানমন্ত্রী ওনাকে টেলিফোন করবে না, এই করেন ওই করেন, এই রায়টা আমার পক্ষে দেন। এটা যদি না হয়, তাহলে আমাদের দেশের যে অন্যায় অফিসে ছিল তা সব ঠিক হয়ে যাবে ভাই সবগণ। তাই আমি বলবো, আলী দিয়ার সাহেব অত্যন্ত জ্ঞানী লোক, উনি বিদেশে অধ্যাপনা করেন, উনি ছাত্রদেরকে পড়ান, তা আমেরিকার মতো দেশে ওনার অনেক জ্ঞান আছে। তাই আমি বলবো, আমাদের দেশের জনগণের স্বার্থ রক্ষা করে আমাদের সংবিধান করতে হবে, যেখানে জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ব্যক্তিদের ক্ষমতার ব্যালেন্স করতে হবে। তা না হয় সেই অরাজকতা শুরু হয়ে যাবে, ঘুষের বাণিজ্য শুরু হয়ে যাবে, টেন্ডারের বাণিজ্য শুরু হয়ে যাবে, তারপরে ট্রান্সফার বা পদোন্নতি বা স্থানান্তর বা স্থাপন করার মধ্যে জুডিশিয়াল সিস্টেমের ব্যক্তিদের দ্বারা নির্ধারিত হবে। তাই আমি বলতেছি, দয়া করে সংবিধানটি আপনি ফাইনাল করে ফেলেছেন, আমরা পুরোপুরি জানি না, আমাদেরকে জানার জন্য আপনি এই অ্যামেন্ডেড সংবিধানটি আপনি আমাদের ওয়েবসাইটে দিবেন, আমরা ওখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো বা পড়তে পারবো। তাই আমার অনুরোধ থাকবে, জনগণকে জানার জন্য এই সংবিধান অ্যামেন্ডেড কনস্টিটিউশন যেটা আপনি করেছেন সেটা
অবশ্যই পাবলিশ করতে হবে এবং সেই পাবলিশ করে জানার জনগণের অধিকার আছে, কাজে আপনি সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না। তাই আপনাকে অনুরোধ জানাবো, ভাই আপনি আসছেন বিদেশ থেকে, কষ্ট করেছেন এবং বাকিটুকু থাকবে শুধু এই সংবিধানটি পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে জনগণ জানবে না এবং আলোচনাও করতে পারবে না। তাই আমি আমার বক্তব্যে আপনাকে অনুরোধ জানাবো, জুডিশিয়াল সিস্টেম এবং কনস্টিটিউশন আইন প্রণেতা মেম্বার অব দ্য কংগ্রেস, তাদের ক্ষমতার ব্যালেন্স এবং সিনেটের মেম্বারদের ক্ষমতার ব্যালেন্স এবং সর্বোপরি সর্বশ্রেষ্ঠ প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স সবকিছু মিলিয়ে আপনার সংবিধানটি আমরা দেখবো যে একটা নিট ক্লিন সংবিধান হয়েছে এবং তাই আমরা পড়বো, আমরা জানবো এবং আমরা আলোচনা করব এবং ওই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এলাকার প্রতিনিধিকে আমরা নির্বাচিত করব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সংবিধান শেষ করার পরে আপনারা সেটা পাবলিশ করে দেন, আমরা তাহা পড়ে জানতে পারবো এবং আলোচনা করতে পারবো। তাই আজকে এই বলে আমি শেষ করছি। আপনারা ভালো থাকেন। আমি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনূসকে অনুরোধ করব, স্যার আপনি এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আমাদের সংবিধানটি সংসদে উঠুক, পাশ হোক, তারপরে হয়তো আপনি ছুটি নিতে পারবেন। আপনার ছুটি নেওয়ার অধিকার আছে। তাই আমি আপনাকে বলবো, শেষবারের মতো আপনি আমাদের জনগণকে যা দিয়েছেন চিরজীবন আমরা মনে রাখবো। বাকিটুকু আপনি যাওয়ার আগে সুন্দরভাবে ফিনিশ করে যাবেন, এই আমাদের অনুরোধ। তা আপনি ভালো থাকেন, আপনার পরিবার নিয়ে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।